আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। সপ্তাহের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিশ্লেষণ থাকছে আজকের আয়োজনে। প্রতিবেদনগুলো তৈরি করেছেন ফারজানা তানিয়া। আলোচনা খেলায় ফিলিস্তিনিদের ব্যস্ত রেখে বড় একটি চাল দেওয়ার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু হামাসের দূরদর্শিতায় সেই খেলায় হেরে গেছে ইসরায়েল এবং তার একনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি সেনারা যখন বিপর্যস্ত, লেবানন থেকে হিজবুল্লাহ যখন উত্তর ইসরায়েলে প্রতিদিন শত শত ক্ষেপণাস্ত্র ছুটছে, ইসরায়েলে ইরানের হামলা যখন অবশ্যম্ভাবী, তখন আটঘাট বেঁধে নেমে পড়ে ওয়াশিংটন। নতুন প্রস্তাব নিয়ে সময় ক্ষেপণ করে ইসরায়েলকে উদ্ধার করার মিশন শুরু হয় তাদের। কাতার, মিশর এবং ইসরায়েলকে নিয়ে আলোচনাও হয় 2 দফা, কিন্তু হামাস সেই ফাঁদে পা দেয়নি, অংশ নেয়নি কোনো আলোচনায়। কৌশলে ধরাশায়ী হয়ে হামাসকে দোষারোপ করা শুরু করে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আলোচনা থেকে হামাস দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সেই দাবিকে জোচ্চুরি বলে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটি বলছে, এই বক্তব্যের মাধ্যমে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা চালিয়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন দাবি করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ প্রস্তাব মেনে নিলেও হামাস যুদ্ধবিরতি মেনে নেয়ার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। এই বক্তব্য সম্পর্কে হামাস এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্টের এই প্রতারণাপূর্ণ দাবি সংগঠনটির প্রকৃত অবস্থান তুলে ধরছে না। হামাস বরং আগে থেকেই গাজায় একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। হামাস সুস্পষ্টভাবে বলেছে, বাইডেন মে মাসে যুদ্ধবিরতির যে প্রস্তাব তুলে ধরেছিলেন, হামাস তাতে পুরোপুরি সায় দিয়েছিল, কিন্তু সর্বশেষ যে প্রস্তাব তুলে ধরা হয়েছে তাতে আগের সেই প্রস্তাবে বহু পরিবর্তন আনা হয়েছে, যা হামাসের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মধ্যস্থতার সঙ্গে সম্পৃক্ত এক ফিলিস্তিনি সূত্র আল মায়াদিনকে বলেছে, যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র নতুন যে প্রস্তাব উত্থাপন করেছে তা আগে সম্মত চুক্তির সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। নতুন মার্কিন প্রস্তাব মে ফ্রেমওয়ার্কের ভিত্তিতে তৈরি হলেও সম্প্রতি দেয়া ইসরায়েলি শর্ত এবং দাবিগুলো এতে জুড়িয়ে দেওয়া হয়েছে। এতে যুদ্ধবিরতির কোনো কথা নেই, বরং যুদ্ধবিরতির দ্বিতীয় স্তরে একটি স্পষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি ইসরায়েলের দাবিতে রাজি না হয়, তারা দ্বিতীয় স্তরে আবার সামরিক অভিযান শুরু করতে পারবে। নতুন প্রস্তাবে গাজা উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়টিও নেই। এর পরিবর্তে বলা হয়েছে, ইসরায়েলি সেনা উপস্থিতি কমানো হলেও গাজা মিশর সীমান্ত বরাবর কল্পিত ফিলাডেলফি করিডোরে তাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। তাছাড়া নতুন প্রস্তাবে নেতজারিম জংশনের অব্যাহত দখল এবং ফিলিস্তিনিদের চলাচলের ওপর সেনাদের নজরদারি ও নিয়ন্ত্রণের কথাও বলা হয়। গত সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত দোহা আলোচনা নিয়ে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য গাজী হামাদ বলেন, আলোচনা এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে ইসরায়েল। আলোচনায় বিতর্কিত কোনো বিষয় নিষ্পত্তি হয়নি। হামাদ স্পষ্ট করেন, যুদ্ধের সমাপ্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং বাস্তুচ্যুত লোকদের ঘরে ফেরা নিশ্চিত করা ছাড়া কোনো চুক্তি হবে না। হামাদের স্পষ্ট বক্তব্য, প্রতিরোধ যোদ্ধারা গাজার কোনো অংশে ইসরায়েলি উপস্থিতি মেনে নেবেন না। মধ্যস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের তোড়জোড় তখনই শুরু হয় যখন হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার জবাবে ইসরায়েলে যে কোনো সময় হামলা চালানোর কথা ঘোষণা দেয় ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এই সপ্তাহেও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানে ইসমাইল হানিয়া হত্যার পর ইসরায়েলের জন্য কঠোর জবাব অপেক্ষা করছে। কোরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাতাবি বলেন, হামাস নেতা হত্যাকাণ্ডের জবাব হবে 14 এপ্রিলের প্রতিশোধমূলক হামলার চেয়ে শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেন, সঠিক সময় এবং সঠিক জায়গায় এই শাস্তি দেয়া হবে। প্রতিশোধের সময় এবং স্থান আমরাই নির্ধারণ করব এবং এটি অবশ্যই ঘটবে। এই হুঁশিয়ারির মধ্যে মনে হচ্ছে, হামাসের দাবি মেনে গাজায় একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সময় দিচ্ছে ইরান। এই হামলা 3 সপ্তাহ আগে হওয়ার কথা থাকলেও মনে হচ্ছে কাতারে চলমান আলোচনার ফল দেখার জন্য কিছুটা সময় ক্ষেপণ করছে তেহরান।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির বক্তব্যে সেই আভাসই উঠে এসেছে। তিনি বলেছেন, প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকে কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। তার বক্তব্যে মনে হয়েছে হামলা নিয়ে নতুন কৌশল অবলম্বন করতে চাচ্ছেন তারা। নাইনি বলেন, হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এবার ইরান ইসরায়েলে যে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার দিনক্ষণ সম্পর্কে তেল আবিবকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হবে। ইরানের এবারের প্রতিক্রিয়া ইসরায়েলের বিরুদ্ধে এর আগে চালানো অভিযানগুলোর মতোই হতে হবে এমন কোনো কথা নেই। আইআরজিসির মুখপাত্র বলেন, ইরানের সেনা কর্মকর্তারা অ্যাকশনে যাওয়ার আগে সতর্কতার সঙ্গে সবগুলো দিক পর্যালোচনা করে দেখছেন। তারা শত্রুর হিসাব নিকেশ ব্যর্থ করে দিতে সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সিদ্ধান্ত নিচ্ছেন। সময় দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা করেছে ইরান। দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, এই ভয়াবহ অপরাধযজ্ঞে ইসরায়েলকে সহযোগিতা করার কারণে যুদ্ধবিরতি আলোচনায় ওয়াশিংটন কিছুতেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে না। সপ্তাহের শুরুর দিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির সঙ্গে ফোন আলাপে তিনি বলেন, ইসরায়েলি পাশবিকতায় প্রকাশ্য সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে সে গাজা যুদ্ধের একটি পক্ষে অবস্থান নিয়েছে, কাজেই তার পক্ষে মধ্যস্থতা করা মানায় না। যুক্তরাষ্ট্রের প্রতারণার ব্যাপারে কাতারকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এমন সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টুটি চেপে ধরেছে ইরান, যখন যুদ্ধে ইসরায়েলি সেনাদের বিপর্যস্ত হওয়ার খবর আসছে। গাজা, লেবানন ও ইরাকের যোদ্ধারা এই সপ্তাহে দখলদারদের ভিত নাড়িয়ে দেয়া বেশ কিছু হামলা চালিয়েছেন। যুদ্ধক্ষেত্রে নতুন কৌশল নিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। একক হামলা থেকে ধীরে ধীরে সরে এসে যৌথ হামলায় মনোযোগ দিয়েছেন তারা। অভিযানে আরও ভারী মর্টার, উন্নত স্নাইপার রাইফেল, শক্তিশালী এক্সপ্লোসিভ ডিভাইস ও পেনিট্রেটিং ডিভাইস ব্যবহৃত হচ্ছে। হামলা আরও তীব্র হওয়ায় সেনাদের প্রাণহানিও বেড়েছে। তাদের হাতে সপ্তাহের প্রায় প্রতিদিনই ট্যাঙ্ক সহ কয়েকটি যুদ্ধযান ধ্বংস হয়েছে। প্রতিদিনই ক্ষেপণাস্ত্র, মর্টার ও রকেট হামলার ঝড় তুলেছেন যোদ্ধারা। গাজার পাশের ইসরায়েলি বসতিগুলোতে প্রতিদিন ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করা হয়েছে। এই সপ্তাহে তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি যোদ্ধারা এই হামলার দায় স্বীকার করেছেন। পাল্লা দিয়ে বাড়ছে হিজবুল্লাহর হামলার তীব্রতাও। এই সপ্তাহে উত্তর ইসরায়েলের আয়লেত হাসার বসতিকে অভিযানের আওতায় আনেন তারা। সেখানে প্রথমবারের মতো কয়েকটি কাতৌসা রকেটের ব্যারেজ নিক্ষেপ করা হয়। মঙ্গলবার একদিনে ইসরায়েলে ১৩৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন তারা। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫টি সামরিক সদর দপ্তর। তাছাড়া তারা ইসরায়েলে প্রতিদিন ১০ থেকে ১২ দফা অভিযান চালিয়েছেন। ঝাঁকে ঝাঁকে রকেট এবং আত্মঘাতী ড্রোন গিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত এনেছে। এতে বহু ইসরায়েলি সেনা মারা গেছে, বহু নজরদারি যন্ত্রপাতি ধ্বংস হয়েছে, বহু সামরিক দপ্তর ও ঘাঁটি ধসে পড়েছে, অনেক স্থানে অগ্নিকাণ্ড ঘটেছে। এই সপ্তাহে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে কয়েকবার ড্রোন হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারাও। এর মধ্যে কয়েকদিন আগে ইসরায়েলের মনোবলে প্রচণ্ড আঘাত এনে পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাড সহ একটি অত্যাধুনিক ভূগর্ভস্থ ফ্যাসিলিটি এবং বিস্তৃত টানেল নেটওয়ার্কের নতুন একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। ভিডিওতে ইমাদ-4 মিসাইল ফ্যাসিলিটির বিস্তারিত প্রদর্শিত হয়। ৪ মিনিটের ফুটেজে অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড কমপ্লেক্সের ভেতরে হিজবুল্লাহর যোদ্ধাদের দেখা যায়। হিজবুল্লাহ মহাসচিব সায়েদ হাসান নাসরুল্লাহর বক্তব্যের একটি অংশে ব্যবহার করা হয়, যেখানে তিনি জোর দিয়ে বলেছিলেন, প্রতিষ্ঠার পর থেকে প্রতিরোধ সংগ্রাম এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। হিজবুল্লাহর মহাসচিব ভিডিওতে বলেন, তাদের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উত্তরের কিরিয়াত শামোনা থেকে দক্ষিণের এইলাত পর্যন্ত যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম এবং দখলদারদের শায়েস্তা করতে পুরো ইসরায়েলকে ঘিরে রেখেছে এইসব রকেট। খবরে বলা হয়, ইমাদ-4 মিসাইলে অত্যাধুনিক টেকনিক্যাল সিস্টেম এবং বহির্বিশ্বের সঙ্গে এর সুরক্ষিত যোগাযোগ নেটওয়ার্ক রয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি লঞ্চ অর্ডার গ্রহণ করতে পারে। সর্বোচ্চ নিরাপত্তা বিধানে এর যোগাযোগ ব্যবস্থাও উচ্চ মাত্রার এনক্রিপ্টেড। হিজবুল্লাহ যুদ্ধ প্রস্তুতি দেখে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট আশঙ্কা প্রকাশ করেছেন,
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে ব্যর্থ হলে ইরান এবং হিজবুল্লাহর পক্ষ থেকে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার আশঙ্কা আরও বেড়ে যাবে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, গালান্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মন্ত্রিসভায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে একটি চুক্তির খসড়া উপস্থাপন করতে বলেছেন। গালান্ত অভিযোগ করেন, নেতানিয়াহু সবসময় গাজা উপত্যকায় যুদ্ধ অব্যাহত রাখা এবং যুদ্ধবিরতি বাধাগ্রস্ত করার বিষয়ে তার নিজস্ব নীতি অনুসরণ করে চলেছেন। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, গত বছরের 7 অক্টোবর গাজা থেকে চালানো আল আকসা ফ্ল্যাট অভিযানের পর ইসরায়েল থেকে 10 লাখ মানুষ পালিয়েছেন। চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিলেন তারা আবার সেই সব দেশে ফিরে গেছেন। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ইসরায়েল ছেড়েছেন। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে, 29% ইহুদিবাদী ইসরায়েল ছাড়ার চিন্তা করছেন এবং 71% আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবনযাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছেন না। জরিপ ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে, 84% ইহুদিবাদী ইসরায়েল সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নন। সব মিলিয়ে নতুন করে বেকায়দায় পড়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের প্রতিরোধের নতুন কৌশল ও যুদ্ধ প্রস্তুতি ছাড়াও এই দুশ্চিন্তার বড় কারণ হচ্ছে ইরান। ইরান হামলা চালাবে এটা নিশ্চিত, তবে কখন হামলা চালাবে সেটা অন্ধকারে রেখে দিয়ে ইসরায়েলের শঙ্কাকে প্রলম্বিত করেছে তেহরান। আইআরজিসির মুখপাত্রের ভাষায়, সময় এখন ইরানের অনুকূলে এবং প্রতিশোধমূলক হামলার জন্য ইসরায়েলকে দীর্ঘদিনও অপেক্ষা করতে হতে পারে। ততদিনে ইহুদিবাদীরা ভারসাম্যহীন অবস্থায় থাকবে। এই ভারসাম্যহীন অবস্থা ইসরায়েলকে আরও দুর্বল করে তুলবে। অন্যদিকে এই অবস্থাকে কাজে লাগিয়ে হামলা তীব্রতর করার সুযোগ পাবেন প্রতিরোধ যোদ্ধারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।